2008 এবং 2014 নির্বাচনী ইশতেহারের ধারাবাহিকতা রেখে উন্নয়নকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন দলটির সভাপতি শেখ হাসিনা। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে একাদশ সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন তিনি। এবারের স্লোগান সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ। নৌকায় ভোট দিয়ে উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা বজায় রাখার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ স্লোগান সম্বলিত বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ইশতেহার নিয়ে কৌতূহল ছিল সকলের মাঝে। আমরা আমাদের ইশতেহার এমনভাবে তৈরি করেছি যাতে আমরা তা বাস্তবায়ন করতে পারি। ইশতেহারের শুরুতেই দলের সভাপতি শেখ হাসিনা তুলে ধরেন ক্ষমতায় থাকা গেল 10 বছরের উন্নয়নের খতিয়ান। বিএনপি জামাত জোটের দুঃশাসনের চিত্র স্থান পায় তার বক্তব্যে। আওয়ামী লীগ এবং এদেশের সাধারণ মানুষের জন্য এক বিভীষিকাময় সময়। মূল ইশতেহারে 33টি বিশেষ ক্ষেত্রে অঙ্গীকার তুলে ধরেন তিনি। এসবের মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ, আগামী 5 বছরে 1,28 লাখ কর্মসংস্থানের ব্যবস্থা, একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ, যমুনা নদী তলদেশ দিয়ে টানেল নির্মাণ, 5G চালু করা, 2020 সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ এবং 2030 সালের মধ্যে মাথাপিছু আয় $5,479 উন্নীত করা। আমরা নির্বাচিত সরকার গঠন করলে প্রতি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করব। আমরা আগামী 5 বছরে 1,28 লাখ কর্মসৃজনের পরিকল্পনা করেছি। 2041 সালে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। এছাড়াও এবারের ইশতেহারে উঠে এসেছে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দের প্রতিশ্রুতি, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা। জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 2023 সালের মধ্যে 28,000 মেগাওয়াট বিদ্যুৎ এবং 5,000 মিলিয়ন ঘনফুট LNG সরবরাহ করা হবে। ইশতেহার ঘোষণা শেষে ক্ষমতায় থাকার সময় নিজের ও দলের পক্ষ থেকে সকল ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান আওয়ামী লীগ সভাপতি। আগামী 30 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে বিজয়ী করুন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার উপস্থাপনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি জানালেন, অতীতে আওয়ামী লীগ কথা রেখেছে, ভবিষ্যতেও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে কথা রাখবেন তারা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। তরুণদের মেধা ও মনন কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এজন্য নৌকাকে জয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর ধানমন্ডির বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে বান্দরবান ও কিশোরগঞ্জে নির্বাচনী গণসংযোগ করার সময় এই আহ্বান জানান তিনি। প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সুধা সদন থেকে বান্দরবান ও কিশোরগঞ্জ জেলায় নির্বাচনী গণসংযোগ করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুরুতেই বান্দরবানের ভোটারদের সঙ্গে কথা বলেন বঙ্গবন্ধু কন্যা। শোনেন তরুণ ভোটারদের কথা। আমি আশাবাদী যে আমাদের যে 30 তারিখে ভোট হবে সেটি খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং নৌকাকে আমরা বিজয়ী করতে পারবো। পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় আওয়ামী লীগের অবদানের কথা স্মরণ করে আগামীতে ওই এলাকাকে আরো উন্নত করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এই বান্দরবান হবে একটা উন্নয়নের রোল মডেল, পর্যটনের রোল মডেল, সেভাবে আমরা গড়ে তুলতে পারবো। তরুণদের মেধা কাজে লাগানোর মাধ্যমে দেশকে আরো এগিয়ে নেওয়ার পরিকল্পনা তুলে ধরেন শেখ হাসিনা। আজকে যারা তরুণ, আগামী দিনে তারাই তো এদেশের হাল ধরবে, আর তাদের জন্য ইতিমধ্যে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি। ভিডিও কনফারেন্সিং এ কিশোরগঞ্জের নেতাকর্মীদের উন্নয়নের প্রতীক নৌকা মার্কার জন্য ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে কাজ করতে বলেন শেখ হাসিনা। এখানে নৌকা বাইরে যাও, এটা বেয়ে যেতে হবে এবং আমরা ইনশাল্লাহ নৌকায় ভোট পাবো। যেহেতু সৈয়দ আশরাফ অসুস্থ, তা আমি অনুরোধ করব যে সকলে মিলে তার জন্য কাজ করে যাবেন, যেন সে নির্বাচনে জয়ী হয় এবং সুস্থ হয়ে আমাদের কাছে যেন ফিরে আসে, তাই তার জন্য আপনারা দোয়া করবেন। হাওরকে সম্পদ হিসেবে উল্লেখ করে এই অঞ্চলের উন্নয়নের পরিকল্পনার কথাও জানান তিনি। গোটা কিশোরগঞ্জের প্রত্যেক ঘরে ঘরে ইনশাআল্লাহ বিদ্যুৎ পৌঁছাবে, সেখানে আমরা একটা বিশ্ববিদ্যালয় করব। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।
দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি আওয়ামী লীগের ইশতেহারকে এগিয়ে রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। সেই সঙ্গে তারা বলছেন, ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আওয়ামী লীগ সভাপতির অনুরোধ রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক দিক। নিজেদের আমলে করা উন্নয়ন এবং আগামী দিনের লক্ষ্যকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। নতুন কর্মসংস্থান সৃষ্টি, গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ সহ 21 দফা অঙ্গীকার করা হয়েছে ইশতেহারে। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, উন্নয়নের যে সুদূরপ্রসারী পরিকল্পনার কথা ইশতেহারে বলা হয়েছে সে বিষয়টি ইতিবাচক। আমাদের সময় এত দ্রুত পেরিয়ে যায় যে 100 বছর পরে আমরা কোথায় যেতে চাই সেটা যদি ফিক্স করতে পারি আমরা, তাহলে আগামী 5 বছরে কতটুক যাব, 10 বছরে কতটুক যাব, 20 বছরে কতটুক যাব, এটা পরিকল্পনা করতে সুবিধা হয়। তো সেই দিক দিয়ে আমি বলবো যে আওয়ামী লীগ বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এই ব্যাপারটি করে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলেছেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষিতে, কারণ উন্নয়ন যদি অন্তর্ভুক্তিমূলক না হয় তাহলে সেটা বৈষম্য সৃষ্টি করে। তো এই প্রসঙ্গেই বলতে চাই যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মূল বিষয়গুলো যেগুলো যেটি সহায়ক ভূমিকা পালন করে থাকে সেই ক্ষেত্রগুলো কিন্তু সরকারের আগের মেয়াদে, এই চলতি মেয়াদে সংকুচিত হয়েছে। তাদের মতে ইশতেহার প্রণয়নের সময় ভুল ত্রুটি স্বীকার রাজনৈতিক সংস্কৃতিতে একটি পরিবর্তন। এটা আমি মনে করি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটা ইতিবাচক বিষয়, কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ আসলে ভুল করতে পারেন এটা, এই ধারণাটা আসলে নাই। ভুল করেই, ভুল স্বীকার করার মধ্যে কোনো গ্লানি থাকা উচিত না, কিন্তু এই ইশতেহার প্রকাশের আগে তারা কখনোই বলতেন না যে তারা ভুল করেছেন। তো এইটা একটা, আমি বলবো যে একটা তাদের একটা উপলব্ধি হলো যে এটি তাদের বলা উচিত, তারা এটা বলেছেন। কাগজ কলমের অঙ্গীকার বাস্তবায়নে সবার আগে প্রয়োজন দক্ষতা এবং ব্যবস্থাপনার উন্নয়ন। 2 বছরে করা যায় সেটি 4 বছর লেগে যাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের যে উন্নয়ন ব্যবস্থাপনায় অনেক ত্রুটি আছে এবং অনেক সীমাবদ্ধতা আছে, দক্ষতার অভাব আছে। সেটা যদি বাড়ানো যায় তাহলে এটা সম্ভব। তবে সংখ্যালঘু কমিশন গঠন করার প্রতিশ্রুতি বিতর্কের জন্ম দেবে বলেও মনে করেন তারা। নিশ্চিত দরকার, মুখ্যত দরকার। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। সানজি স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরও থাকছে। বৃষ্টি আর ঠান্ডার মধ্যে রাজধানীতে উত্তাপ কম ছিল না ভোটের প্রচারে। প্রার্থীরা ছুটেছেন ভোটারের দুয়ারে দুয়ারে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার কথা বললেও যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যাওয়ার কথা নেই ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপির নির্বাচনী ইশতেহারে। তবে বলা হয়েছে, প্রতিহিংসা নয়, নতুন ধারার রাজনীতি প্রবর্তন করবে তারা। 19 দফা নির্বাচনী ইশতেহারে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য নানা প্রণোদনা সহ তরুণদের চাহিদাও প্রাধান্য পেয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণার পরদিনই জোটের প্রধান শরিক বিএনপি তুলে ধরল তাদের 19 দফা নির্বাচনী ইশতেহার। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকায় দলীয় প্রধান খালেদা জিয়ার পক্ষে বিএনপির ইশতেহার ঘোষণা করেন দলটির মহাসচিব। সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য নতুন এক সামাজিক চুক্তিতে পৌঁছাতে একটি জাতীয় কমিশন গঠন করা হবে। খালেদা জিয়া ঘোষিত রূপকল্প 2030-এর ভিত্তিতে তৈরি করা এই ইশতেহারে ক্ষমতায় গেলে বিএনপি কোন কোন বিষয়ে মনোযোগী হবে তার নির্দেশনাও রয়েছে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। সংবিধানের এই নীতির ভিত্তিতে সরকার পরিচালনায় যাবতীয় পদক্ষেপের ভিত্তি হবে রাষ্ট্রের মালিকদের মালিকানা সুদৃঢ় করা। শুধুমাত্র নির্বাচনে জেতা দলের মানুষের নয়, এই মালিকানায় সকল দল, ব্যক্তি ও মতাদর্শে অন্তর্ভুক্ত হবে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য কল্যাণমূলক প্রকল্প গ্রহণের পাশাপাশি পুলিশ বাহিনীর ঝুঁকি ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি রয়েছে বিএনপির ইশতেহারে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে। পুলিশ বাহিনীর ঝুঁকি ভাতা বৃদ্ধি করা হবে। পুলিশ বাহিনীর পেশাদারিত্ব বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হবে। মেধার মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ সংস্কার করা হবে। মুক্তিযোদ্ধার সন্তান, নারী ও প্রান্তিক জাতিগোষ্ঠী কোটা ব্যতি রেখে কোটা পদ্ধতি বাতিল করা হবে।
তরুণদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা উঠিয়ে দেয়া এবং কোটা ব্যবস্থা সংস্কার সহ বেকার ভাতা চালু করার অঙ্গীকার করেছে বিএনপি। রয়েছে রোহিঙ্গা সংকট সমাধানের প্রতিশ্রুতিও। বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের নিজ বাসভূমিতে নিরাপদ প্রত্যাবর্তনের জন্য শক্তিশালী দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক উদ্যোগ নেওয়া হবে। জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখার কথা থাকলেও বিএনপির ইশতেহারে প্রসঙ্গটি এড়িয়ে যাওয়া হয়েছে। একতায় বলিয়ান হয়ে জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। উন্নয়নের ধারা অব্যাহত রেখে সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশের চিত্র তুলে ধরা হয়েছে আওয়ামী লীগের ইশতেহারে। অন্যদিকে বিএনপির ইশতেহারে আওয়ামী লীগের 10 বছরের সমালোচনার পাশাপাশি ঐক্যফ্রন্টের প্রতিশ্রুতিগুলোই ঘুরে ফিরে এসেছে। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2041 সালে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। এর পরপরই বিএনপির ইশতেহার ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযোদ্ধার সন্তান, নারী ও প্রান্তিক জাতিগোষ্ঠী কোটা ব্যতি রেখে কোটা পদ্ধতি বাতিল করা হবে। দুই দলের ইশতেহারেই বলা হয়েছে ক্ষমতায় গেলে তারা উন্নত বাংলাদেশ গড়বে। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার প্রতিষ্ঠা ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সহ নানা প্রতিশ্রুতি এসেছে দুদলের ইশতেহারে। তবে বেশ কিছু ক্ষেত্রে ছিল তফাতও। আওয়ামী লীগের প্রতিশ্রুতি, আবার ক্ষমতায় গেলে আগামী 5 বছরে দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূল করবে। এসব বিষয়ে সুস্পষ্টভাবে কিছু উল্লেখ নেই বিএনপির ইশতেহারে। তবে বিএনপির ইশতেহারে গত 10 বছরে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার কথা উল্লেখ করে বলা হয়েছে ওই সময়ে দেশে কোনো রকম সুশাসন ছিল না। আগামী 5 বছরে 1,28,00,000 কর্মসংস্থানের প্রতিশ্রুতি আওয়ামী লীগের। অন্যদিকে বিএনপি বলছে ক্ষমতায় গেলে তারা প্রথম 3 বছরে 2 লাখ সরকারি চাকরির ব্যবস্থা করবে। এছাড়া 5 বছরে বিভিন্ন খাতে 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আওয়ামী লীগের ইশতেহারে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা উল্লেখ নেই। অন্যদিকে বিএনপি অবশ্য ঐক্যফ্রন্টের ইশতেহারের পুনরাবৃত্তি করেছে এক্ষেত্রে। আওয়ামী লীগ বলছে ক্ষমতায় গেলে প্রতিটি গ্রামকে শহরে পরিণত করা হবে, দেশের প্রতিটি ঘরে যাবে বিদ্যুৎ। আর বিএনপি বলছে শহরে নাগরিকদের সুবিধা বাড়ানোর পাশাপাশি গ্রামকে স্মার্ট গ্রামে রূপান্তর করা হবে। আগামী 5 বছরে জিডিপি 10% উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে এই সময়ে 11% উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। গতবারের মতো এবারের ইশতেহারেও আওয়ামী লীগ বলছে ক্ষমতায় গেলে তারা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। বিএনপি অবশ্য এ বিষয়ে সরাসরি কিছু না বললেও মুসলিম দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের কথা বলেছে। দুদলের ইশতেহারের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বাড়ানো, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষায় বরাদ্দ বাড়ানো, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। এখন দেখবেন অল টাইম ভোটের বার্তা। বাতিল হয়ে গেল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র। দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হওয়া নিয়ে করা 3টি রিট আবেদন হাইকোর্টের তৃতীয় বিচারপতিও খারিজ করে দিয়েছেন। একই সাথে বিএনপির আরও 3 প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে আপিল বিভাগ। দুর্নীতির মামলায় সাজা হওয়ার পরই আগামী জাতীয় নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা প্রশ্নের মুখে পড়ে। তারপরও তার পক্ষে ফেনী 1, বগুড়া 6 এবং 7 আসনে মনোনয়নপত্র জমা দেয়া হয়। যাচাই বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তা ও পরে আপিলে নির্বাচন কমিশন 3টি আসনেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। ওই আদেশের বিরুদ্ধে ও খালেদা জিয়ার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে 3টি রিট আবেদন দায়ের করেন তার আইনজীবী। 3টি রিটের ওপর প্রাথমিক শুনানি করে গত 11ই ডিসেম্বর বিভক্ত আদেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। তারপর বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি হাইকোর্টের একটি একক বেঞ্চ ঠিক করে দেন। প্রথম দিনের শুনানিতে একক বেঞ্চের বিচারপতি জেবিএম হাসানের প্রতি অনাস্থা দেন খালেদা জিয়ার আইনজীবীরা। মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবীরা আবারও অনাস্থা দিয়ে আদালত বর্জন করেন। পরে বিচারপতি জেবিএম হাসান খালেদা জিয়ার আইনজীবীদের অনাস্থার আবেদন খারিজ করে দিয়ে শুনানি শুরু করেন। তার আদেশে খালেদা জিয়ার 3টি রিট আবেদনেই খারিজ করে দেন।
তার প্রতি অনাস্থা জ্ঞাপন করে আমাদের কোনো আইনজীবী সেখানে উপস্থিত থাকে নাই। একতরফাভাবে তিনি আজকের আদেশ দিয়েছেন এবং তিনি ডিসপোজাব করে দিয়েছেন। আমাদের শোনার কোনো সুযোগও তিনি দেন নাই এবং প্রধান বিচারপতির কাছেও প্রেরণ করেন নাই, যেটা তার উচিত ছিল প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া। যেহেতু তৃতীয় বিচারপতির রায় চূড়ান্ত, সেজন্য এটা আপনার খারিজ হিসেবে গণ্য হলো। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। যেহেতু সব বিচারপতির ক্ষমতা এক, সেই জন্য যখন দ্বিধাবিভক্ত বিচার একটা রায় হয়, তখন তৃতীয় বিচারপতি তাকে যে সিনিয়র বিচারপতি হতে হবে, এটা কোনো আইনে বা রুলসে নাই। এদিকে জামালপুর 1 বিএনপি প্রার্থী রশিদুজ্জামান মিল্লাত এবং সিলেট 2 আসনে প্রার্থী বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনার মনোনয়নপত্র স্থগিত করেছে আপিল বিভাগ। তবে আপিল বিভাগে মনোনয়নপত্র টিকে গেছে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর। এছাড়া ধানের শীষ প্রতীকে প্রার্থিতা বহাল হয়েছে কক্সবাজার 2 আসনের আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ ও ময়মনসিংহ 1 আসনের আফজাল টিএস খানের। আর নিবন্ধন বাতিল হওয়া জামায়াতের 22 প্রার্থীর ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি করে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে নির্বাচন কমিশনে জামায়াতের মনোনয়নপত্র বাতিল চেয়ে করা আবেদনটি 3 দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছে হাইকোর্ট। জামায়াতে ইসলামের 25 জন মেম্বার আইন এবং যেই জাজমেন্টে এবং যেই কেসে তারা প্রার্থী ছিল, সেইগুলোকে উপেক্ষা করে সততা এবং ধূর্ততার আশ্রয় নিয়ে তারা পরোক্ষভাবে ইলেকশন করার পায়তারা করছেন অন্য প্রতীকে। তাছাড়া পৌরসভার মেয়ররা স্বপদে বহাল থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবেন না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। এর ফলে দিনাজপুর সদর আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের প্রার্থিতা স্থগিত হয়ে গেল। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড আছে এবং সব প্রার্থী সমানভাবে প্রচারণা চালাতে পারছেন বলে আবারও জানালেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। দুপুরে চট্টগ্রাম বিভাগের মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি। এ সময় সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি রেখে নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। এর আগে সকালে রাঙ্গামাটিতে 3 পার্বত্য জেলার আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার। সেখানে তিনি নির্বাচনে কোনো রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে অন্যায়ভাবে প্রভাবিত না হতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। প্রত্যেক জেলায় যেখানে যেখানে তাদের থাকার দরকার, বিরতি নেওয়ার দরকার, সেখানে তারা সভা করেন, পথসভা করেন, মাইক ব্যবহার করেন, পোস্টার ছাপান, পোস্টার বিলি করেন, বিতরণ করেন, মানুষের কাছে কাছে যান। কেউ কোনোদিন কখনো তাদেরকে বাধা দিয়েছে? তাই যদি না হয় তাহলে নির্বাচনের প্লেন ফিল্ড নেই বা আছে, এই প্রশ্নের তো কোনো অবকাশ নেই। এই কথা বারবার বলা হয়, লেভেল প্লেইং ফিল্ড নাই। কোথায় ফিল্ড নাই, কি ফিল্ড নাই, কিসের ফিল্ড নাই, আমি বুঝি না। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী সহ সারা দেশে 1016 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার্থে মঙ্গলবার থেকে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় তারা দায়িত্ব পালন করবেন। ঢাকা মেট্রোপলিটন ও ঢাকা বিভাগীয় এলাকায় মোট 141 প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সারা দেশে অন্য বিজিবি সদস্যরাও নির্ধারিত স্থানে দায়িত্ব পালন করবেন। দিনভর ছিল থেমে থেমে বৃষ্টি, সঙ্গে ঠান্ডা হাওয়া। তারপরও রাজধানীতে নির্বাচনী উত্তাপের কোনো কমতি ছিল না। বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে রাজধানীতে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ চালিয়েছেন প্রার্থীরা, দিয়েছেন নানান প্রতিশ্রুতি। ঢাকা 10 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ফজলে নূর তাপস। দুপুরে ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় জনসংযোগ চালিয়ে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রত্যেক ভোটারের কাছে আমরা যাব এবং ভোটারদের যে ভালোবাসা আমরা উপলব্ধি করছি, ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। এদিকে পুরান ঢাকার জজকোর্ট এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চান ঢাকা 6 আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সুব্রত চৌধুরী। এ সময় তিনি প্রচারণায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন। সরকারি দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আমাদেরকে সহযোগিতা করছে না এবং তারা সরকারি দলের লোকজন নানান জায়গায় আমাদের কর্মীদেরকে হয়রানি করছে, আমাদের পোস্টার ছিঁড়ে ফেলতেছে। মতিঝিলের ব্যাংকপাড়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন মহাজোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশিদ খান মেনন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে নৌকা মার্কায় ভোট চান তিনি।
আর ঢাকা ৯ আসনে নৌকার প্রতীক নিয়ে প্রচারণা ও গণসংযোগ করেছেন সাবের হোসেন চৌধুরী। আবারও নির্বাচিত হলে উন্নয়নের প্রতিশ্রুতি রক্ষার আশ্বাস দেন তিনি। ঢাকা ১৪ আসনে প্রচারণা চালান জাতীয় পার্টির প্রার্থী মোস্তাকুর রহমান মোস্তাক। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জের রামপালে কথিত বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ সহ আহত হয়েছে 5 র্যাব সদস্য। নিহতরা হলেন ল্যাংরা খসরু ও কানা সুমন। তারা দুজনেই সন্ত্রাসী বলে দাবি করেছে র্যাব। দুপুরে সংবাদ পেয়ে বল্লালবাড়ি এলাকায় অবস্থান নেয় র্যাব। এ সময় একটি প্রাইভেট কার নিয়ে খসরু ও সুমন ওই এলাকায় পৌঁছালে তাদের আটকের চেষ্টা করা হয়। এ সময় গুলি ছোড়ে সন্ত্রাসীরাও। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে সেখান থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে 2টি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নিহতদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি ও মাদক সহ অন্তত 10টি করে মামলা রয়েছে। সানজি স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরো থাকছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ জাতিসংঘের। এখন দেখবেন প্রোটেক্টর উডেন ডোর ইলেকশন এক্সপ্রেস, যেখানে আমরা তুলে ধরি দেশের নানা প্রান্তের মানুষের নির্বাচনী ভাবনা। প্রোটেক্টর উডেন ডোর ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে রয়েছে জামালপুর 5 আসনে। জামালপুর সদরের বকুলতলা এলাকায় আছেন, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপ অধিকারী তরুণ। প্রোটেক্টর উডেন ডোর ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে আছে জামালপুর 5 আসনে। আমরা এখন যেখানে অবস্থান করছি জামালপুর সদরের বকুলতলায়। জামালপুর 5 আসনে এবার মোট ভোটার সংখ্যা 4,70,000। এই আসন থেকে এবার 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোজাফফর হোসেন। কথা বলবো তার সঙ্গে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে মোট 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আপনি মনে করছেন? একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 30শে ডিসেম্বর সেই নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতা তো নির্বাচন হলে প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই হবে। তবে আমি উপলব্ধি করছি ভিন্ন জায়গায় যে পরিসংখ্যান আসছে, তাতে আমার প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে ভোটের ডিফারেন্স হবে অনেক বেশি। সেই ডিফারেন্সে আমি ইনশাল্লাহ লক্ষাধিক ভোটে জয়যুক্ত হব, এটা সুনিশ্চিত ইনশাল্লাহ। এবং আমি জয়যুক্ত হলে জামালপুরবাসীর যে আমাদের উন্নয়নের কিছু ঘাটতি আছে সেইগুলি আমি একটা একটা করে পূরণ করব। সেই ক্ষেত্রে আমাদের গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ। প্রথমে আমার দায়িত্ব থাকবে গ্রামীণ মানুষেরকে সুস্থ এবং তাদের চলাচলে সুন্দর করার জন্য আমাদের যে রাস্তাঘাটগুলি, ব্রিজ, কালভার্ট, সেগুলি আমি প্রথম পদক্ষেপ নিব। সেগুলি বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকারের কাছ থেকে অনুদান, বিশেষ স্পেশাল বরাদ্দ এনে সেই কাজগুলি করব। তারপর স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং যত অবকাঠামো আছে, এবং আমার এই সদরের প্রায় 6 লক্ষ লোক, 5.5 লক্ষ ভোটার। আমি সামাজিক উন্নয়নে যা যা প্রয়োজন, চাকরি, কর্মসংস্থান, সব কিছু একটা ডিজিটাল আদর্শ সদর উপজেলা হিসেবে গঠন করার জন্য আমি প্রতিটা পদক্ষেপ নেব। এবং আমার এই আগামী 5 বছরে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে এবং আমি তার সহকর্মী হিসেবে তার কাছ থেকে বিশেষ বিশেষ বরাদ্দ এনে জামালপুর সদরের উন্নয়নের একটা মহাপরিকল্পনা যেগুলি বাংলাদেশে চলছে সেগুলি ইনশাল্লাহ আমি করব। এবং জনগণের স্বস্তি ফিরে আসছে, জনগণ খুব স্বতঃস্ফূর্ত। জনগণের এই স্বতঃস্ফূর্ততা আমি ইনশাল্লাহ সংসদ সদস্য হলে এটা আমি মনে ধারণ করে আমি জনগণের জন্য আমার জীবন উৎসর্গ করব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মানে জয়ের বিষয়ে আপনি শতভাগ আশাবাদী? ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন এবং যে কাজগুলো হয়নি সেই কাজগুলো সমাপ্ত করবেন। প্রথমে যে কাজগুলি হয় নাই, আমার যে পূর্বের যে আমাদের নেতা ছিলেন, বর্ষিয়ান নেতা রেজাউল করিম হীরা ভাইয়ের কাজগুলো সমাপ্ত করবেন, তাই তো? এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
মোজাফফর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ডিবি সিলেকশন এক্সপ্রেস আজকে সারাদিন ছিল জামালপুরে। আগামীকাল আমরা জামালপুরের 5টি আসনে ঘুরবো, কথা বলবো সেখানকার প্রার্থীদের সঙ্গে কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কথা বলবো ভোটারদের সঙ্গে কি প্রত্যাশা একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, জানাবো আপনাদের। সঙ্গেই থাকুন ডিবি সিলেকশন এক্সপ্রেসের। ডিবিসি সংবাদে নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার ডিবিসি সংবাদে। এই সরকারের আমলে মামলা জট দূর করার উদ্যোগ নেয় সাধারণ মানুষের দুর্ভোগ কমেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে এক সভায় একথা বলেন তিনি। হাইকোর্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বর্তমানে বিচার বিভাগের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। আইনজীবী এবং বিচারকরা যাতে নিজ নিজ কাজ প্রতিবন্ধকতা ছাড়াই করতে পারেন সেই দিকে লক্ষ্য রেখে সরকার কাজ করেছে বলেও জানান আলোচকরা। অনুষ্ঠানে প্রধান বিচারপতি মাহমুদ হোসেন জানান, আগের চেয়ে মামলা জট কমার হার 64.62%। জাতীয় প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, আর সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন। নির্বাচনে সাইফুল ফরিদার মুক্তিযুদ্ধের সপক্ষের প্যানেলে নিরঙ্কুশ জয়লাভ করে। 17টি পদের মধ্যে এই প্যানেল পায় 14টি। তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেল ছিল জাতীয়তাবাদী ফোরাম থেকে শওকত মাহমুদ, ইলিয়াস খান প্যানেল। সভাপতি পদে সাইফুল আলম পেয়েছেন 621টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী শওকত মাহমুদ পেয়েছেন 431 ভোট। সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন 569 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আর তার প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন 406 ভোট। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শ্যামল দত্ত। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্র সম্পাদক, ছোট ও বড় পর্দার বরেণ্য নির্মাতা সাইদুল আনাম টুটুল আর নেই। দুপুর 3:10 রাজধানীর ল্যাবেইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 68 বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, 2 কন্যা সন্তানের জনক টুটুল। বুধবার ছোট মেয়ে অমৃতা আনাম দেশে ফেরার পর সাইদুল আনাম টুটুলকে দাফন করা হবে। গত শনিবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে ল্যাবেইড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে দ্রুত সিসিইউতে ভর্তি করেন। এরপর তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। 1979 সালে সূর্যদীঘল বাড়ি চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সাইদুল আনাম টুটুল ডিরেক্টরস গিল্ডের প্রথম সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য। বাংলাদেশের চলচ্চিত্রে ঘুড্ডি, দহন, দীপু নাম্বার 2 ও দুখায়ের মতো সিনেমার সঙ্গে রয়েছে তার সংশ্লিষ্টতা। এবারে জানাবো সংস্কৃতির খবর। ধানমন্ডির আলিয়াস ফ্রসেটের লা গ্যালারিতে চলছে ব্রিটিশ আলোকচিত্রী প্যাট্রিক ব্রাউনের একক আলোকচিত্র প্রদর্শনী। দেশ ত্যাগ নামের প্রদর্শনীতে 30টি আলোকচিত্রের মধ্যে দিয়ে উঠে এসেছে জীবনের ঝুঁকি নিয়ে জলপথে বাংলাদেশের দিকে রওনা হওয়া রোহিঙ্গাদের ছবি। উঠে এসেছে গণহত্যার শিকার ও নির্যাতিত রোহিঙ্গাদের বেঁচে থাকার লড়াই। প্যাট্রিক ব্রাউনের ক্লিকের মূর্ত হয়েছে বাংলাদেশ সরকারের আশ্রয়ে শরণার্থী শিবিরে বেঁচে থাকা রোহিঙ্গাদের পটভূমি। উঠে এসেছে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস গণহত্যার শিকার হয়ে নারী, শিশুসহ নানা বয়সের রোহিঙ্গাদের মৃত্যুর দৃশ্যপট। আলোকচিত্রগ্রাহক প্যাট্রিক ব্রাউনের লেন্সের আলো ছায়ার খেলায় উঠে এসেছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানো রোহিঙ্গাদের নতুন জীবন বাঁচার স্বপ্নের আখ্যান। প্রদর্শনী চলবে আগামী 22 ডিসেম্বর পর্যন্ত। এবারে জানাবো এনআরবিসি ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। এবছর 137 জনকে ব্যবসায়িকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাদের হাতে কার্ড তুলে দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, চলতি অর্থ বছরে রপ্তানির লক্ষ্য $44 বিলিয়ন, আর উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে বিবেক ও বিবেচনা দিয়ে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর টিসিবি ভবনে আয়োজিত সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশ আজ দুভাগে বিভক্ত। একদিকে স্বাধীনতার পক্ষে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে, অন্যদিকে
স্বাধীনতার বিপক্ষে শক্তি দেশকে অন্ধকারে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে, তাই আগামী নির্বাচনে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে। মন্ত্রী জানান 1972 সালে 25টি পণ্যে রপ্তানি আয় ছিল মাত্র 348 মিলিয়ন মার্কিন ডলার, আর গত অর্থ বছরে এ খাতে আয় হয়েছে 41 বিলিয়ন ডলার। চট্টগ্রামের সফর ভাটায় উদ্বোধন করা হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির 186তম শাখা। এই শাখার উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির পরিচালক আসিফুজ্জামান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল, উপব্যবস্থাপনা পরিচালক মুস্তফা তারেক সহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তা। নতুন শাখাটি সফরভাটা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধান অতিথি আসিফুজ্জামান চৌধুরী। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুবুল আলম। প্রধান অতিথি বলেন, যে কোনো উন্নয়ন সূচকে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। এই অর্জনকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। আর সভাপতি তার বক্তব্যে বলেন, দেশের রেকর্ড পরিমাণ রিজার্ভ স্বাধীনতারই সুফল। অডিট কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, পরিচালক প্রফেসর ডাক্তার কাজী শহীদুল আলম, হেলাল আহমেদ চৌধুরী সহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। রাজধানীতে হয়ে গেল জাপান ও বাংলাদেশের যৌথ উদ্যোগে গঠিত নিপ্রো ফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক এই সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নে ভূমিকা রাখার জন্য সব কর্মচারী ও কর্মকর্তাকে ধন্যবাদ জানান। এ সময় তিনি প্রতিষ্ঠানটির চলতি বছরের অর্জন তুলে ধরেন। নিপ্রো ফার্মার চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান। এ সময় প্রতিষ্ঠানটির অন্যান্য পরিচালক সহ সারা দেশে 1,500 বিক্রয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। এবারে জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক আন্তর্জাতিক খবর। ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনেই বন্দরনগরী হুদাইদায় সংঘর্ষ চলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার শহরটিতে বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে বলে জানিয়েছে দেশটির সরকারপন্থী এক কর্মকর্তা। এদিকে হুদাইদার পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর উপর হুথি বিদ্রোহীরা হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। দেশটির যুদ্ধগ্রস্ত মানুষের জন্য আসা ত্রাণ সামগ্রী প্রবেশকারী হুদাইদা বন্দরেও চলছে ব্যাপক সহিংসতা। এর আগে গত বৃহস্পতিবার সুইডেনে জাতিসংঘের শান্তি আলোচনায় হুদাইদা ও এর আশেপাশের এলাকায় যুদ্ধবিরতিতে সম্মত হয় সৌদি সমর্থিত সরকারপন্থী ও হুথি বিদ্রোহীরা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।